মাত্র ২৬ বছর বয়সে ১৮০০ টাকার সেলাই দিদিমণি থেকে দুইটি বিউটি পার্লারের উদ্যোক্তা হন কান্তা। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে স্বামীর সাথে ভারত ভ্রমণে বেরিয়ে উধাও হয়ে যান তিনি। কোথায় কান্তা? এই প্রশ্নের উত্তর খুঁজতে কুড়িগ্রামের রৌমারী থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ছয়টি জেলা ঘুরে বেরিয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই। কই যে তুমি তোমার বোনের মুডটা নষ্ট করে দিও না, তুমি এত ফোন দাও কেন, কান্না করো কেন? এই তো আর 2-3 দিন আমরা ঘোরাঘুরি করে চলে আসবো। তখন আমার সাথে কথা হয়েছে কেন? আমি তো কান্তার বড়। ব্রিফকেস বড় অবস্থায় আমাদের স্টোরে রয়েছে, মালখানায় রয়েছে আর কি। লোকচক্ষুর অন্তরালে যাওয়ার জন্যেই গভীর রাত্রে ভিতরের রাস্তা দিয়ে আসে, তারা কিন্তু সৈকতের 0 পয়েন্ট হয়ে আসে না। নরসিংদী জেলার বেলাবো থানার বীর রাঘব এলাকার কৃষক সোহরাব হোসেন রতনের 4 কন্যার মধ্যে দ্বিতীয় কন্যা কান্তাই ছিল তার শেষ বয়সের ভরসা। রতন জানান ২০১৮ সালের ২২শে আগস্ট পারিবারিক কলহের জেরে কান্তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন সাগর। 15ই সেপ্টেম্বর প্রথমবারের মতো শ্বশুর বাড়ি আসেন শহীদুল ইসলাম সাগর। জানান স্বামী স্ত্রীর মধ্যে মিটমাট হয়ে গেছে। কম দামে বিউটি পার্লারের পণ্য কিনতে পাশাপাশি ভ্রমণ করতে ভারতে যাচ্ছেন জানিয়ে সেদিনে কান্তাকে নিয়ে শ্বশুর বাড়ি ছাড়েন সাগর। মেয়েটাও আসছে আমার বাড়িতে, আয়সা বুঝি না রয়েছে, থাকার পরে ধরে হ্যাঁ আইসে, আয়সা কিছুদিন পরে আবার আপস হয়েছে। মেয়ের সাথে আত্মভাব ধরে মেয়ের বলছে আমি যা করছি ভুল করছি, কান্তা বই না আমার করতাম না, কারণ তুমি একজন খাঁটি মানুষ, তুমি ভালো লোক, তোমার কষ্ট দাও, আমার খুব কষ্ট হইব, যাক আমি এগুলো বাদ দিচ্ছি, সব মনের থেকে তুমি আমার সাথে আসো। তো আমার মায়ের পরে আমি বলছি মা তুমি যাও না, হ্যাঁ লোকটা তুমি কেমন ভালো না। আরও কয়েকজন স্বজন জানান সাগর কান্তাকে নিয়ে ভারতে যাওয়ার কথা তাদেরও বলেছিলেন। সাগরকে আমি বললাম যে জামাই কি আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ চলে যাচ্ছি ভাইয়া, আমাদের ইন্ডিয়া একটু প্রোগ্রাম আছে। সে বললো আমাকে যে আমরা তো ভাই একটু ইয়াতে ঘুরতে যাইতেছি, ওই ইন্ডিয়াতে ঘুরতে যাইতেছি, তো ভাই আমার জন্য দোয়া করেন। ২০১৮ সালের 15ই সেপ্টেম্বর শহীদুল ইসলাম সাগর তার স্ত্রী কান্তাকে নিয়ে এই ঘর থেকে বেরিয়ে যায় এবং যাওয়ার সময় তারা কান্তার পরিবারকে জানায় যে কান্তার পার্লারের জন্য ভারত থেকে কিছু সামগ্রী কিনতে তারা সেখানে যাচ্ছে এবং সেই যাওয়াটি হচ্ছে 1 সপ্তাহের জন্য, কিন্তু সেই 1 সপ্তাহ আজও শেষ হয়নি। নরসিংদী থেকে কান্তাকে নিয়ে আশুলিয়ার জামগড়ায় ভাড়া বাসায় আসেন সাগর। বোন জানান নরসিংদী থেকে আসার পর কান্তার সাথে অন্য যে কোনো সময়ের তুলনায় ভালো ব্যবহার করেন সাগর। শেষের কয়টা দিন ওরা মানে ওদের মাঝে এত ভালোবাসা, এত খাতির হয়েছে। তারপরে সে আমাকে একদিন ফোন দিয়ে বলে কি আপু কান্তাকে নিয়ে আমি ভারত যাব। হঠাৎ করে আপনারা ভারত যাবেন? এতদিন আমার বোনকে আমার বাবার বাড়ি রেখে আপনি হঠাৎ করে ভারত যাবেন কেন ভাইয়া? আপু কান্তার তো পার্লারে যে অনেকদিন ধরে বন্ধ ছিল, এখন তো মেডিসিন কিছু নয়, ভারতের ইন্ডিয়ার মেডিসিনগুলো খুব ভালো, ওইখান থেকে আমরা ভারত তাজমহলও দেখবো আর ওইখান থেকে মেডিসিনগুলো নিয়ে আসবো। ২০১৮ সালের ২১শে সেপ্টেম্বর জামগড়ার বাসা থেকে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যান কান্তা ও সাগর। বাবা ও 2 বোন জানান সেদিনই কান্তার সাথে তাদের শেষ কথা হয়। কান্তার নাম্বারে আমার স্বামী ফোন দিছে, ফোন দিলে বলে কান্তা তো এখন ঘুম আসতেছে, কান্তাকে এখন দেওয়া যাবে না, ঘুম আসতেছে, গাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে। তখন আমার হাজব্যান্ড গার্মেন্টস ছুটি হয় 10টা বাজে, 10:30 বাজে আবার ফোন দেয় যে তোরা কোথায় গেছো, কান্তাকে একটু দাও দেখি। ভাইয়া কান্তা তো ঘুম আসছে, আমরা এখন বেনাপুলে আছি, যশোর বেনাপুল চেকপোস্টে একটা হোটেলে আছি। আমরা সকালবেলা আমরা বর্ডারের ভিতরে ঢুকবো আর কি, এখন আমরা একটা হোটেলে যশোরে আছি। তাই এই ভাই আমাদের শেষ কথা আমার বোনের সাথে। হ্যাঁ খালি ফোন ধরে, ওর স্বামী ধরে আমার বোনের কাছে দেয় না। তখন আমি ওর কাছে চাই যে আমার ভাই তোমার সাথে কথা না, আমার বোনেরও ফোন তো বোনের সাথে কথা বলবো। তারপরে আমার আফারে আমি জিজ্ঞেস করলাম যে তুমি খালি মানে এক কথা আমি বাইনা ধরে, আফা কই যাও তুমি, আমার কেমন লাগে, আমার ভালো লাগে না, আমি আজকে কাজ করতে পারতেছি না। তারপরে আমার জিজ্ঞেস করলো যে শান্তা আব্বার জন্য কি আনলে খুশি হইব? আব্বার সাথে তো আমি খুব রাগারাগি করি রে কিছুদিন ধরে, তা আমার আব্বার জন্য আমি কি আনবো, আব্বা কি দিলে আমার আব্বা খুশি হবে, কি আনবো? সাদা একটা পাঞ্জাবি আনবো আর আব্বার জন্য কিছু ইলিশ মাছের শুটকি কিনে নিয়ে আসবো।
এক সপ্তাহের কথা বলে বেড়াতে যাওয়া দম্পতির খোঁজ 4 মাসেও না মেলায় 2019 সালের 10ই জানুয়ারি সাগরের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রৌমারীতে যান কান্তার বাবা এবং বোন ও তার স্বামী। সেখানে সাগরের স্বজনরা জানান কান্তা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পাশাপাশি সাগরকে কান্তার পরিবার গুম করেছে অভিযোগ তুলে কান্তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন তারা। তার বাড়িতে গেছি আবার, তার বাড়িতে যাওয়ার পরে তখন তার মা বাপ এটা সব বাইরে সব এক করতে পরে আমি দিয়েছি আমার মেয়ে করে, তোর মেয়ে তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি কোন কি আমার মেয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, সাগর কই তারপরে হ্যাঁ কই, হ্যাঁ তো খুঁজ খবর না, হ্যাঁ তো পাইতেছি না আমরা। পরে আমার কি আমি কইছি আমার মেয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে আমার মেয়ে লাশ কোথায়, পরে হ্যাঁ বেশি কথা কইছে তোর জিয়ার যে পড়ি তোর কিন্তু পরিণত করলাম, তুই তাড়াতাড়ি যা, এদিকে কোনো মানুষের কাছে কোনো সাউন্ড করছে যাই। পরে আসলে থানা রৌমারী থানাতে একটা জিডি করছিলাম, জিডিটা স্যার রাখে দিচ্ছে, চুরি করে তার লোকের দিয়ে রাখাল কইছে জিডিটা দিয়ে যান আমরা বিচার করুন, পরে রাখে দিচ্ছি জিডিটা রাখতাম না। এ নিয়ে থানা পুলিশ মামলা নিতে অপারগতা জানালে 2019 সালের 28শে জানুয়ারি আইনজীবীর পরামর্শে আদালতে মামলা করেন কান্তার বাবা। কান্তার লাপাত্তা হওয়ার ঠিক 4 মাস পর নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন তার বাবা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এ মামলায় আসামি করা হয় 5 জনকে। সেই 5 জনের মধ্যে রয়েছেন কান্তার স্বামী সাগর, তার 2 ভাই এবং তার বাবা মা। আদালত বেলাবো থানাকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। মামলায় সাগর ও তার পরিবারের বিরুদ্ধে কান্তাকে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ তোলা হয়। ঘটনার দিন সকল আসামিরা তার গ্রামের বাড়িতে এসে এই কান্তাকে তারা তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর থেকে কান্তার আর কোনো সন্ধান পাচ্ছে না। কান্তার বাবা কোর্টে একটা এফিডেভিট দিছে যে আমি থানায় গেছিলাম, থানায় যাওয়ার পরে থানায় মামলা নিতে রাজি না হওয়ার কারণে আমি বিজ্ঞ আদালতে মামলা করতে আসছি। আদালতের নির্দেশে কান্তার বাবার করা মামলার তদন্ত শুরু করে বেলাবো থানা পুলিশ। তদন্তের এক পর্যায়ে সাগরের 2 ভাইকে গ্রেফতারের পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করা হয়। তবে থানা পুলিশের তদন্তে কান্তা কোথায় সে প্রশ্নের কোনো হদিস পাওয়া যায়নি। এরপর নরসিংদী জেলা পুলিশ সুপার কান্তার বাবার করা মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে দিয়ে তদন্ত করাতে পুলিশ সদর দপ্তরে চিঠি লেখেন। পুলিশ সদর দপ্তর পিবিআই নরসিংদী জেলাকে মামলার তদন্তের নির্দেশ দেয়। ইন্সপেক্টর রফিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয় নরসিংদী জেলা পিবিআই। এদিকে 4 মাস ধরে ভাড়া না পেয়ে 2 বিউটি পার্লার দোকানের মালিক ও বাসার বাড়িওয়ালা ফ্লোর ছেড়ে দিতে বলেন। বড় বোন রীতা পার্লারের মালামাল সরাতে গিয়ে কান্তার একটি পুরনো ডায়েরি পান, যাতে সাগরের কয়েকটি মোবাইল নম্বর টোকা রয়েছে। বেশ কয়েকদিন চেষ্টার পর একটি নম্বরে সংযোগ মেলে। লাইনের অপর প্রান্তে সাগরের কণ্ঠস্বর। কান্তা ইয়াবা সহ ধরা খেয়ে ভারতের শিলিগুড়ি কারাগারে বন্দী। তাকে আনতে শিগগিরই ভারতে যাওয়ার কথা বলে নম্বরটি বন্ধ করে দেন সাগর। ডায়েরির ভিতরে সাগরের নাম দিয়ে এখানে 7টা মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার বোনের লেখা রাখছে। তখন সেই নাম্বারগুলো প্রতিদিন আমি ট্রাই করি, করতে করতে এর ভিতরে একটা লাস্টে একটা বাংলা লিঙ্ক নাম্বার লাস্টে 85 ছিল আর কি। সেই নাম্বারে ফোন দিলে ভোরবেলা রমজান মাস, তখন সেহরি খাওয়ার পরে আমি ফোন দিলে ও আমার নাম্বারটা চিনতে পারে না চিনে সে ফোনটা রিসিভ করলে আমি তো ওর কণ্ঠ চিনে বুঝতে পারছি যে এটা সাগর। তখন রিসিভ করে বলে আপনি কে? তখন আমি ওর কণ্ঠ শুনে আমি তো কান্নাকাটি শুরু করে দিলাম যে ভাইয়া আমি তো এরকম কান্তার বড় বোন, তুমি কোথায় আছো, কান্তা কোথায়? যখন কান্নাকাটি শুরু করে দেয় তখন সে লাস্টে বলে যে আপু আমি তো কান্তাকে নিয়ে ভারতে গেছিলাম, তে আমি তো তোমাকে যখন বলছিলাম যে আমরা বেনাপুর চেকপোস্টের কাছে আছি, তো পরদিন সকালবেলা আমরা রওনা দিলে আমরা যে গাড়িতে বসছি সেই গাড়ির পিছনে 25,000 পিস ইয়াবা কে জানি রাইখার নামে গেলে সেই ইয়াবা দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করা হলে কান্তা ভারতের শিলিগুড়ি থানায় অ্যারেস্ট হয়েছে। মহিলারা নিয়ে গেছে কান্তাকে, আর আমাকে অন্য থানায় দেওয়া হয়েছে। সেখানে আমি 2.5 মাস জেল খাইতে আমি বের হয়ে পড়ছি, আর কান্তা হচ্ছে শিলিগুড়ি থানায়, ওখানে অ্যারেস্ট অবস্থায় আছে এখনো। আমি এখানে টাকার জন্য আসছি, টাকা নিয়ে আমি আবার ভারতে যাব। মোবাইল কলের সূত্র ধরে ঠাকুরগাঁও থেকে সাগরকে ধরতে আশুলিয়া থানা পুলিশ, পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এবং র‍্যাব 1-এ ধর্ণা দেয় কান্তার পরিবার, কিন্তু তাদের আবেদন কেউ কানে তোলেনি।
মনির স্যার মানে আশা দেয় সবসময়, বলে যে ঠিক আছে আমি কাজ করব, কিন্তু ওনারা কোনো কাজ করে নাই আমাদের এই মামলা নিয়ে। আমাকে দীর্ঘ 4টা মাস এখানে ওরা ঘুরাইছে, তারপর আমরা এখান থেকে চলে গেছি। র্যাব 1-এ গেছি, সেখানে গেটে আমাদের একটা দরখাস্ত দেওয়া হয়, ওটা মেন ওই ইয়েতে অফিসে জমাই হয় না। ওখানে ঘোরাঘুরি করলে ওখানে অনেক দিন ঘুরলে তারপরে ওনারা বলে যে স্বামী তার বউকে নিয়ে বেড়াইতে গেছে, তোমাদের সমস্যা কি? এদিকে মামলা ও 2 ভাইকে গ্রেফতারের খবর পেয়ে কান্তা উধাও হওয়ার ঠিক 1 বছরের মাথায় হাইকোর্ট থেকে 3 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন সাগর। হাইকোর্টের সাগর দাবি করেন কান্তার সাথে তার 2018 সালের 1 ফেব্রুয়ারি ছাড়াছাড়ি হয়ে গেছে, তাই কান্তার খোঁজ জানার কোনো প্রশ্নই ওঠে না। প্রমাণ হিসেবে আদালতে তালাকনামা উপস্থাপন করেন সাগর। তালাকনামায় সাগর দাবি করেন 2017 সালের 18ই আগস্ট কান্তা সাগরকে রাস্তা থেকে ধরে এনে সাগরের বাসাতেই তাকে আটক করে জোর করে বিয়ে করেন। সাগরের জীবন ধ্বংস করতে কান্তা আগের স্ত্রী ও সন্তানের খবর জানার পরও সাগরকে বিয়ে করেছেন। তবে পরিবারের সাথে কথা বলে কান্তার তৈরি পোশাক কর্মী থেকে বিউটি পার্লারের উদ্যোক্তা হওয়া এবং সাগরকে বিয়ে করার যে বিবরণ জানা গেছে তার রূপকথাকেও হার মানায়। নিউটনে পড়ে তখন আমার আব্বু ওর বিয়ের জন্য এক জায়গা থেকে ধরে, একটা ছেলে বিদেশ থেকে আসে, ছেলেটা খুব বয়স্ক। এখন আমার বোন সেখানে বিয়ে করবে না, আমার বোন এসএসসি পাস করবে, একটা চাকরি বাকরি করবে। তখন আমার আব্বুর সাথে এক পক্ষে রাগ করে আমার বাসায় চলে আসে। তখন আমার হাজব্যান্ড ওকে একটা গার্মেন্টসে চাকরি দেয়, তখন তো একবারে ছোটো, চাকরি দিলে হেল্পারি চাকরি দেয়। তখন সে হেল্পারি, আমার বোনটা আবার খুব কাজে দক্ষ ছিল, সেখানে 2 মাস কি 3 মাস চাকরি করলে সে আবার মেশিনের কাজ শিখে ফেলে। তখন সে কিছু টাকা পয়সা জমায় আমার বলতেছে কি আপু আমি একটা পার্লার দিব। সাগর এই বিল্ডিংয়ের 5 তলায় থাকতো, আর আমার বোনটা থাকতো গেলেও ওই যে বিল্ডিংটা না সবুজ, এই যে মিষ্টি কালার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনেটা, এই বিল্ডিংয়ের নিচতলায় আমার বোন থাকতো। এই রাস্তা দেশে আমার বোন আসা যাওয়া করতো ওই পার্লারটাতে, ও দেখতো সবসময়, প্রায় সময় ওরে ফলো করতো। ক্যাফে উষা একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ও ডাইকে নিয়ে গেল আমার স্বামীরে, ডাইকে নিয়ে বলতেছে ভাইয়া আজকে আমরা বিয়ে করব। এখন আমার হাজব্যান্ড শুনে তো অবাক, যে কী বলেন বিয়ে করবেন, আমি আপনার বাড়িতে যাব, আপনার দেশে কি আপনি কি খুনি নাকি সন্ত্রাসী আমার জানার আছে না, আপনার বাড়ি এত দূরে, সেই উত্তরবঙ্গ, আপনার বর্ডার এলাকা আপনার বাড়ি। না ভাইয়া কোনো সমস্যা নাই, আমি বিয়ে করবো কান্তারে। তারপরে লাস্টে দেখা গেছে এক ফাঁকে আমার স্বামীরে ধইরা সে কাজী অফিসে নিয়ে যায়, কাজী অফিসে নিয়ে গেলে সেইখানে কান্তারেও খবরটা নিয়ে যায়। লাস্টে যায় দেখে সেই কাজী অফিসের ভিতরে এই এলাকার যত দেখা গেছে হিরোইনসি মাস্তান মানে যা আছে, আমরা তো চিনি ওদেরকে, ওই সমস্ত লোক ওর মানে সাক্ষী, বিয়ের সাক্ষী হিসাবে ওদেরকে নিচ্ছে। রাত 10টা বেজে গেল, আমি আবার বাসা থেকে ফোন দিতেছি যে কান্তার কী অবস্থা, কয় কি ওরা তো কাজী অফিসে আসছে, আর এলাকার যত বাজে ছেলেপেলে আছে ওদেরকে সাক্ষী হিসাবে রাখছে। আমি বলছি তো চালু করে তুমি কান্তারে আসলে আমার বাসায় নিয়ে এসে পড়ো। তখন রাত আনুমানিক 10:30 বাজে। তখন আমার বোনে বলতেছে, কান্তা বলতেছে ভাইয়া তুমি বাসায় চলে যাও, সমস্যা নাই, আমি বিয়েতে আমি যাব না। তখন সে রাত 12:30 বাজে এই ছেলেপেলেগুলো আবার আমার বোনের বাসায় আসছে, আইসা আমার বোনের এক ফাঁকে উঠায় নিয়ে গেছে এখান থেকে জোরজবস্তি করে নিয়ে, তারপরে সেখানে সেই কাজী অফিসে ও বিয়ে করে আমার বোনকে। হাইকোর্টের দেয়া 3 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন শেষে নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে বিচারক সাগরকে জামিন বাতিল করে জেল হাজতে পাঠিয়ে দেন। মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শফিকুল ইসলাম 2019 সালের নভেম্বর মাসে সাগরকে 3 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন। রিমান্ডেও সাগর দাবি করেন ছাড়াছাড়ি হওয়ায় কান্তার খবর তিনি জানেন না। কান্তার সাথে আরো অনেক লোকের সম্পর্ক আছে বলেও তদন্ত কর্মকর্তাকে বিভ্রান্ত করেন সাগর। এমনকি রিমান্ড শেষে সাগর জেল থেকে জামিনেও বেরিয়ে আসেন। অন্যদিকে ইন্সপেক্টর শফিকুল ইসলাম বদলি হয়ে যান গাজীপুর জেলায়। কান্তা নিখোঁজ রহস্য উন্মোচনের নতুন দায়িত্ব পান ইন্সপেক্টর মনিরুজ্জামান। আগের 2 তদন্ত কর্মকর্তা নিষ্ফল অনুসন্ধান থেকেই শুরু করেন তিনি। আমি মামলার তদন্তভার গ্রহণ করে আগের 2টা আইওর, প্রথম আইও এবং দ্বিতীয় আইও, তাদের কার্যাদি পর্যালোচনা করি এবং তাদের বিষয়গুলো আমি নোট নেই। আমি তখন দেখতে পাই যে মামলা ফলাফল শূন্য। তথ্য প্রযুক্তির সহায়তায় কান্তা ও সাগরের মোবাইল নম্বর বিশ্লেষণ করে ইন্সপেক্টর মনিরুজ্জামান দেখতে পান 2018 সালের 21 সেপ্টেম্বর এই দম্পতি শরীয়তপুর শহরে রাত কাটিয়েছেন। কাকতালীয়ভাবে ঠিক সেই সময় ওই এলাকার ওসি ছিলেন এ তদন্ত কর্মকর্তা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমি দেখলাম যে ভিকটিম মার্জিয়া কান্তা এবং আসামি শহীদুল ইসলাম সাগরের সর্বশেষ অবস্থান দেখা যায় শরীয়তপুর।
সূত্রের খোঁজে শরীয়তপুর যান ইন্সপেক্টর মনিরুজ্জামান। শহরের হোটেলগুলোর অতিথি নিবন্ধন খাতায় কান্তা ও সাগরের নাম খুঁজতে থাকেন তিনি। হোটেলে আপনার খোঁজার মাথা আসলো কিভাবে কথাটা? আমি এই মামলার তদন্ত করতে গিয়ে সিটিআর অ্যানালাইসিসে দেখছি যে আসামি শহীদুল ইসলাম সাগর এবং ভিক্টিম মার্জিয়া কান্তা গত 21/9/2018 তারিখে শরীয়তপুর শহরে অবস্থান করছে এবং রাত্রি যাপন করছে। তখন আমার মাথায় আসছে যে রাত্রি যাপন সাধারণত আবাসিক হোটেলগুলোতে করে, তারপরে আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজনের বাড়িতে করে। তো এখানে মার্জিয়া কান্তাদের কোনো আত্মীয় স্বজন নাই। আসামি শহীদুল ইসলামের আত্মীয় স্বজন আছে কিনা আমি জানি না। তো আমি প্রথমেই আবাসিক হোটেলগুলো সার্চ করি, দেখি পাই কিনা। এই চিন্তা থেকেই এই হোটেলের রেজিস্টারগুলো আমি সার্চ করি। ইন্সপেক্টর মনিরুজ্জামান শরীয়তপুরের 2টি হোটেল খুঁজে সাগর এবং কান্তার কোনো খোঁজ পান না। এরপর তারা এই সদর রোডের নূর হোটেল ইন্টারন্যাশনালে আসেন এবং সেখানে তাদের রেজিস্টার পাওয়া যায় এবং সেটি আসলে কি হয়েছিল সেটি জানতে আমরা এখন হোটেলটির ভেতরে যাচ্ছি। 40 নম্বর পাতায় আমি চেক করাকালীন সময়ে এই 2 নম্বর রোতে আসামি শহীদুল ইসলাম সাগরের নাম উপরে আর ভিক্টিম মার্জিয়া কান্তার নাম নিচে, তাদের এখানে সম্পর্ক স্বামী স্ত্রী, পূর্ণ ঠিকানা দুইজনেরই দেওয়া আছে। কুড়িগ্রাম রৌমারি আসামি শহীদুল ইসলাম সাগরের স্থায়ী ঠিকানা একদম পুরা দেওয়া আছে। এরপরে তারা পেশা ব্যবসা কোথা থেকে আসছে এটা আশুলিয়া থেকে আসছে লেখা ছিল। আর কোথায় যাবেন এখানে ভ্রমণের জন্য আসছেন এবং স্বাক্ষরের কলামে উপরে কান্তার স্বাক্ষর, নিচে সাগরের স্বাক্ষর, এটা ছিল। এবং এই মোবাইল নাম্বারের কলামে মোবাইল নাম্বার ছিল। আমি এই ডকুমেন্ট পাওয়ার পরে আমি বুঝলাম যে হ্যাঁ তারা এই হোটেলে ছিল। আমার সাথে বাদী এসেছিল। তো বাদী তখন আমি যখন দেখি তখন বাদী আমার পাশে দাঁড়ানো ছিল। তো বাদী আমার বলছে, বাদী তো বয়স্ক মানুষ, চোখে একটু কম দেখে। তো বলছে স্যার উপরে কার নাম লেখা? তো আমি বলছি উপরে মামুন, পিতা শাহিনুর, রতনপুর রৌমারি। স্যার এই মামুনই তো স্যার সব জানে। মানে সে এরকম হঠাৎ করে বলে ফেলছে ঠিক এই ভঙ্গিমায়, সে উপস্থিত ছিল। তো তখন আমি মামুনের বিষয়ে তখন আমার কৌতূহল হলো এবং আমার মাথায় ক্লিক করলো যে মামুন এই ঘটনার সাথে জড়িত। মামুন এসে তাদের কাছে রুম বুকিং চেয়েছে। তো মামুন তখন ভুলক্রমে তার অরিজিনাল ঠিকানা দিয়ে দিয়েছে। আর উনি তখন ইয়েতে ছিলেন, উনি ওই এনআইডি কার্ড না দেখে ঠিকানা লেখেন নাই। যেহেতু এনআইডি কার্ড উনি চাইছেন এবং বিয়ের কাবিননামা চাইছেন, তখন তো এটা দেখানো লাগছে। আর ওখানে যে সঠিক ঠিকানা আছে এটা তো বদলানোর কোনো উপায় নেই, যে কারণে তাদের অরিজিনাল ঠিকানাটা এখানে আসছে। লাল জামা পরা চটপটে কান্তাকে খুব সহজেই স্মরণ করেন হোটেলের ম্যানেজার। কারণ ওই মেয়েটা দেখছি ও স্মার্ট, অনেক স্মার্ট। ওই হিসাবে যখন স্যার তদন্ততে আসছে তখন স্যার আমার জিজ্ঞাসা করছে, আমার খেয়াল ছিল, আমি বলছি। শরীয়তপুরের হোটেল নূর থেকে পাওয়া প্রমাণ আদালতে উপস্থাপন করে মামলার তদন্ত কর্মকর্তা সাগরের জামিন বাতিল করে 7 দিনের রিমান্ড চাইলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে বললাম যে তোমার লোকেশন দেখা যায় শরীয়তপুর, কান্তার লোকেশন দেখা যায় শরীয়তপুর গেছো, এখানে তোমরা কী করছো? তাই তখন স্বীকার করছে যে স্যার আমি নিয়ে গেছিলাম, আমরা ভারতে যাওয়ার জন্যই গেছিলাম। তো ভারতে যাওয়ার জন্য গেলে আমি 21 তারিখে ওইখানে গেছি। 22 তারিখ সকাল 8টায় আমি ঘুমাইছিলাম। কান্তা ঘুমে থেকে উঠে রেডি হয়ে সে বলছিল যে তার একটু কাজ আছে, এই কথা বলে সে বেরোয় গেছে। আমি ঘুমায় পড়ছিলাম। 11টার দিকে ঘুম থেকে উঠে তারে আর আমি পাই না। এরপরে সারাদিন আমি ওয়েট করছি ইয়েতে, সে আসে না। পরে সন্ধ্যার পরে আমি চলে আসছি। তো তারপরে আমি বলছি তুমি কি থানায় গেছি না? তখন বলছে যে না স্যার থানায় যাই নাই। জিডি করছি না? ম্যানেজারকে জানাইছো? না। তো তাহলে তুমি কাউকে কিছু জানাইলে না? তুমি ওই সময় তোমার পরিবারের কারো জানাইছো? কয় না। তোমার শ্বশুরবাড়ির কারো জানাইছো? না। তুমি জানাইলে না কেন? তোমার বউ যদি চলেই যায়, স্ত্রী চলে গেছে। কয় স্যার আমি যে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম এটা যদি আবার বাড়িতেও জানাজানি হয় তাহলে এটা মান সম্মানের ব্যাপার, এই জন্য কারো জানাই। তো মামুন যে এখানে আসে, এই মামুন কি হয় তোমার? কয় স্যার মামুন আমার দূর সম্পর্ক। সে এখানে আসছে কেন? কয় স্যার তারও আমি নিয়ে আসছিলাম,
হ্যাঁ, যে আয় আমরা এখানে একটু যাচ্ছি, তুই একটু আয়। তো তারপরে মামুন কখন গেছে, কয় স্যার মামুন সকালবেলায় উঠে কখন তো হোটেল থেকে বেরোয় গেছে, আমার সাথে আর আমি আর তা জানি না, আমার সাথে আর যোগাযোগ নেই। তখন বললাম যে শরীয়তপুর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে তোমার ওয়াইফকে যে আর পাওয়া যাচ্ছে না, এ দায় কার? তখন বলতেছে যে দায় স্যার আমার। রিমান্ড শেষে তাদের কোর্টে পাঠিয়ে দিলাম এবং আমি লিখলাম ফরওয়ার্ডিংয়ে যে আসামিকে জিজ্ঞাসাবাদ করে এই মামলার ঘটনা সংক্রান্ত নতুন ধারার সংযোজন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আসামি জামিনে গেলে সে পলাতক হবে, তাকে পাওয়া যাবে না, মামলার তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে না, তাকে পুনরায় রিমান্ড নেওয়ার প্রয়োজন হতে পারে। আমার এটা সন্দেহ হয়েছে যে ও ভিকটিম কান্তাকে খুন করে ফেলেছে, কারণ ভিকটিমের বাবার কথা হচ্ছে যে স্যার আমার মেয়ে আমার সাথে ডেলি একবার কথা না বলে ঘুমায় নাই, তো সে আটক থাকুক, পাচার হয়ে থাকুক, বিদেশে থাকুক, যেখানে থাকুক, জেলখানায় থাকুক, সে স্যার আমার সাথে কথা বলতোই, আমার মেয়ের এসে মেরে ফেলেছে। শরীয়তপুরের হোটেল আল নূর থেকে কান্তা এবং মামুন লাপাত্তা হয়ে গেছে। সাগর রিমান্ডে এমন দাবি করলে সন্দিহান হয়ে ওঠে পিবিআই। নানা নাটকীয়তার পর কুড়িগ্রামের রৌমারী থেকে মামুন গ্রেফতার হলে খুলতে থাকে কান্তা নিখোঁজ রহস্যের জট। রিমান্ডে সাগর যখন দাবি করলেন মামুনের খবর তিনি জানেন না, তখনই পিবিআইয়ের কর্মকর্তাদের মনে বিশ্বাস জন্মে মামুনকে পাকড়াও করা গেলেই কান্তা নিখোঁজ রহস্যের সমাধান মিলবে। এরপর ঢাকা থেকে রৌমারীতে সোর্স পাঠিয়ে মামুনের ঠিকানা, ছবি এবং মোবাইল নম্বর নিশ্চিত হয় পিবিআই। এবছর 31শে আগস্ট রৌমারী বাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পিবিআই। আমরা 31/8/2020 তারিখে আমরা সন্ধ্যার পরে এখানে আসি মামুনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সোর্সের ইনফরমেশনের ভিত্তিতে। এসে আমরা সেদিন তাকে পাইনি, সেদিন ওয়েট করছি রাত্রি 11:30 পর্যন্ত, তাকে বাজারে পাইনি। সকালবেলায় আমার সোর্স 8টার দিকে এখানে দাঁত ব্রাশ করতেছে, দাঁত ব্রাশ করাকালীন সময়ে সে মামুনের বাড়ি যেহেতু এদিক দিয়ে মোটরসাইকেলে আসবে, সেদিকে তাকায় রয়েছে, হঠাৎ করে দেখে যে মামুন তার ওই লাল মোটরসাইকেলে পিছনে একটা মেয়েকে বসায় নিয়ে এইখানে শাপলার এইখানে ঢাকার গাড়ি ছাড়ে। তো ঢাকার একটা গাড়িতে ওই মেয়েটাকে মোটরসাইকেল থেকে নামায় তুলে দিয়ে সে আবার ব্যাক করছে। এটা তখন দেখছে ওই একবারই সে বাজারে সকালবেলায় আসছে, এরপরে আর আসে না, সে চলে গেছে আর আসে না, যে কারণে সকালে আমাদের অপারেশনটা সাকসেস হয়। তথ্য প্রযুক্তিতে আমরা দেখতেছি যে সে কখনো নদীর ওপার, কখনো এই জায়গায় অলওয়েজ সে রোমিংয়ের উপরে আছে, যে কারণে আমরা বাড়িতে হিট দিলে যদি তাকে না পাই তাহলে আর পাওয়া যাবে না। এই বাজারে যে আসবে সেটা আপনারা নিশ্চিত হলেন? এটা সে বাজারে সে কন্টিনিউয়াসলি আসে এবং সে আসবেই, যেহেতু সে এই ব্যবসার সাথে জড়িত, বাজারে বিভিন্ন লোকজনের সাথে তার আলাপ আলোচনা ইত্যাদি বিষয় আছে, বাজারে সে আসবে, যে কারণে আমরা ওয়েট করছি যে সে আসবেই। এই 4 দোকানে আমার সাব ইন্সপেক্টর আর ফোর্স এরা এখানে বসা ছিল, আমার ফোর্স লুঙ্গি পরা ছিল, দাড়ি দিয়ে, তো তারা এখানে বসে চা খাচ্ছে আর সব ওয়াশ করতেছে। হঠাৎ করে ওই আমাদের টার্গেট সে ওই মোটরসাইকেল নিয়ে এদিকে গেছে, এটা নজরে পড়লে তারা ফলো করতেছে আর আমাকে ফোন করছে যে স্যার টার্গেটের এরকম দেখা গেছে। তো তখন আমি তাকে বললাম যে তুমি ফলো করো, আমি আসতেছি। আমি অন্য সবাইকে ইনফরমেশান দিলাম। এই ছেলেটা এখান থেকে বাজাজ মোটরসের শোরুমে গেছে। ভিতরে ঢুকে এসে সে ওই চেয়ারটায় বসছে। আমার সাব ইন্সপেক্টর ভিতরে ঢুকছে, আমি তাকে বলছি যে তুমি ভিতরে ঢুকে মোটরসাইকেল তুমি চয়েস করো, তুমি কাস্টমার, সেই হিসাবে মোটরসাইকেল চয়েস করো। সে এইখানে একটা মোটরসাইকেল ছিল হলুদ কালারের, সেই মোটরসাইকেলটা সে দেখতেছে, চয়েস করতেছে এরকমের, আর তার দিকে খেয়াল করতেছে আর ওয়েট করতেছে আমি কোন সময় এসে পৌঁছাই। ইন দি মিন টাইম মামুন ওখানে বসা ছিল, আমি ওনাদের জিজ্ঞেস করতেছি যে উনি কি আপনাদের লোক? তো বলতেছে যে না, উনি কাস্টমার। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে নাম কি? তো বলতেছে মামুন। তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাকে বললাম যে তুমি আজকে এই কথা বলছো যে নদীর ওপার আছে, তুই আয়, আমি একটু পরে যাব, তারপরে 10টা বিচি পাঠাইছি, এই যে এই সমস্ত কথাবার্তা বলছো। এই কথা বলার পরে সে বুঝে গেছে যে তার সব কার্যক্রম আমি জানি। তো এরপরে যখন এই প্রশাসনের কথা শুনছি তখন মামুন উঠে পড়ছে, উঠে সে চলে যাবে। তখন আমি বললাম যে তুমি বসো, তোমার বাবার নাম কি?
তো বলছে শাহিনুর ইসলাম। আমি বললাম তোমার গ্রামের নাম রতনপুর? তো বলতেছে জি। তো আমি ওর ফোনটা নিলাম, ফোনটা নিয়ে বললাম যে ফোনটা দাও। ফোনটা নিলাম আর আমার সাব ইন্সপেক্টরকে ইশারা করলাম, এরকমের ইশারা করলে সাব ইন্সপেক্টর হ্যান্ডকাপ দিয়ে দিল। এরপর মামুন নিজে থেকেই কান্তার বিষয়ে বলা শুরু করেন। প্রথমে একটু ইতস্তত করলেও পরে অকপটেই সব স্বীকার করে ফেললেন, এমনকি নিজের মুখেই বলে ফেললেন আপনার কি কান্তাপুর কথা বলছেন, এটাও নিজে থেকেই স্বীকার করে ফেললো খুব সহজেই আর কি। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে মামুন দাবি করে কুয়াকাটার একটি হোটেলে সাগর এবং সে মিলে কান্তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তখনই পিবিআই কুয়াকাটার মহিপুর থানার কাছে জানতে চায় ওই সময়ে কোনো নারীর মরদেহ উদ্ধার হয়েছে কিনা। থানা পুলিশ জানায় এমন কোনো ঘটনা ঘটেনি। তাহলে কান্তা কি আদৌ খুন হয়েছে নাকি সে ভারতে পাচার হয়ে গেছে? কান্তার ভাগ্যে আসলে কি ঘটেছিল তা জানতে পারবেন আগামী পর্বে।